নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভি পর্দায় সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 যে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন কাহিনী এবং তার বাণী নিয়ে। আজকে পর্ব 10। আসছি মূল পর্বে। এই কাহিনীতে কি সময় সেটা ঘটেছিল সেই ঘটনাই বলছি আপনাদের। বারুদির আশ্রমে ভক্তজনের সমাগম দিনে দিনে বৃদ্ধি পায়। গ্রাম অঞ্চল থেকে দলে দলে ভক্ত, দুস্থ ও আর্ত রোগীরা দলে দলে সেখানে আসত এবং উপস্থিত হতো। কমলা নামে এক গোয়ালার মেয়ে আশ্রমের নিকটেই থাকত। লোকনাথ ব্রহ্মচারী তাকে গোয়ালিনী মা বলেই ডাকত। বৃদ্ধা মহিলাটি বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। তিনি রোজ বাবাকে দুধ দিতেন এবং আশ্রমের রান্নার কাজ করতেন। অতিথি সেবা, প্রসাদ বিতরণ, রোগীদের পরিচর্যা সবকিছুই করতেন তিনি নিজ হাতে। এই কাজ করতে করতে লোকনাথ বাবার আশীর্বাদে গোয়ালিনী মার রূপ পরিবর্তন হয়। তিনি অত্রিবিদ্যা থেকে পৌড়ায় পরিণত হন, অর্থাৎ 80 বছর থেকে প্রায় 50 বছরের মতো তাকে পৌড়োর মতো দেখতে লাগে বাবার আশীর্বাদে। এরকম অলৌকিক ঘটনা লোকনাথ বাবাই ঘটাতে পারতেন। ভক্তদের ওপর লোকনাথ বাবার অজস্র কৃপা বর্ষণ করতেন, আর এই সঙ্গে তাদের উপর সতর্ক দৃষ্টিপাতও ছিল লোকনাথ বাবার। একদিন কোন এক উৎসবে বহু নরনারীর সমাগম হয়েছে আশ্রমে। সেই উৎসবের দিনে এবং তারপরে কি ঘটনা ঘটলো তার আগে একটু কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। আমি তো বোনের সম্পর্কে জানতে চাই। বোনের নাম কি? প্রীতি ঘোষ। হ্যাঁ। জন্ম তারিখ বলুন। 19/4/1994। 19 এপ্রিল 1994। টাইম বলবেন। টাইম সকাল 7:30। জন্মস্থান? কল্যাণী হসপিটাল। এখন কোথা থেকে বলছেন? চাকদা থেকে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে কেরিয়ার এবং বিবাহিত জীবনটা। আচ্ছা, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয়। কোনটা বলবো? বিবাহিত জীবনটাই বলি? কেরিয়ারটা বলুন। কেরিয়ার বলবো। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার জন্মবার। আচ্ছা, মঙ্গলবার জন্মবার। 1994 সালে জন্ম হতে বর্তমানে এখন 30 বছর বয়স। ওর দেখতে পাচ্ছি বৃষ লগ্ন এবং কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের জন্ম, তাই তো? একদম একদম। দ্বাদশ ভাবে রবি শুক্রে একটা দারিদ্র যোগ রয়েছে, সুতরাং কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে এখন কি ও চাকদাতেই থাকে? হ্যাঁ, চাকদাতে থাকে। চাকদার আশেপাশে বা নদিয়া জেলার আশেপাশে চাকরিরত হলে ভালো ফল হবে। হ্যাঁ, দূরে গেলে কিন্তু একটা সমস্যা আসতে পারে, এখানে একটা চরিত্রগত দোষও আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে চাকরির জায়গাটা ডিস্টার্ব হতে পারে। মঙ্গল দশম ভাবে বুধ যুক্ত অবস্থায় এবং মঙ্গল হচ্ছে একাদশ ভাবে বুধ যুক্ত অবস্থা এবং দশম ভাবে শনি থাকাতে সেখানে কর্মের জায়গাটা রেলের চাকরি বা অ্যাডভোকেটের চাকরি বা ইঞ্জিনিয়ার হিসেবে জব নিলে ভালো হয়। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম বাধা নিষেধ আছে, কারণ বৃহস্পতি গ্রহটা বকরি এবং রবি শুক্র যুক্ত অবস্থায়। তবে এখানে শনি এবং মঙ্গলের কম্বিনেশনে পুলিশ, রেল বা অ্যাডভোকেট এই ধরনের কাজটা ভালো হবে। ঠিক আছে, ওইদিকে এগোতে বলুন। বর্তমান যে দশা যাচ্ছে সেই দশা হচ্ছে বুধের দশা। 2011 থেকে 28 সাল পর্যন্ত থাকবে বুধের দশা। এখানে বৃষ লগ্ন এবং কর্কট রাশি সাপেক্ষে বুধের দশা মধ্যম প্রকার ফললাভ আছে এবং বুধ মঙ্গল যুক্ত এবং নিচস্থ অবস্থায়, ফলে কেরিয়ারটা তৈরি করতে সেরকম ভাবে পারবে না। ঠিক আছে স্যার, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, বলছি ও এখন বর্তমানে ওই ICDS অঙ্গনারীতে ও দিদিমণি হিসাবে কাজ করছে এবং ও ডিসেম্বর মাসে রেলের লোকো পাইলটের পরীক্ষাও দিয়ে এসছে। তো বললো যে আমি পাস করবো, ভালো পরীক্ষা দিয়েছে এবং আরো স্টেপ গুলো আছে এবং আরো টেকনিশিয়ান গ্রেড আছে, রেলের কার্ড আছে, 3-4টে পরীক্ষা
তো পরপর এই যে আপনি আমাকে এখন বলছেন ও যে দিদিমণির যে পড়াশুনো করে এবং তার সঙ্গে সঙ্গে রেলের পরীক্ষা দিয়েছে, আপনার বলার আগেই তো আমি বলে দিলাম যে কোথায় কোথায় ওর চাকরি হবে, বলিনি? হ্যাঁ হ্যাঁ আপনি বলেছেন। পুলিশ, রেল, আর কি বললাম, অ্যাডভোকেট, মানে আদালত, এই সব জায়গায় চাকরিটা হবে, তাই তো বললাম। কিন্তু নিচস্থ গ্রহ থাকাতে চাকরিটা মুখের সামনে এসে আটকে যাবে, ওই মহাদশাতে ভালো কিছু হবে না, ঠিক আছে? এর প্রতিকার স্বরূপ কিছু করা যেতে পারে? এর জন্য তো যোগাযোগ করতে হবে। বললে কি? এটা তো টিভিতে প্রতিকার হয় না। টিভিতে আপনার যে প্রশ্ন ছিল আমি বলে দিলাম, কোথায় চাকরি হবে সেটাও বলে দিলাম, তারপর আপনি বললেন যে ও এই জায়গাগুলো নিচ্ছে, আপনি বলার আগেই আমি বলে দিলাম, এবং কেন হবে না চাকরিটা সেটারও কারণ আমি বলে দিলাম। এটা প্রতিকারের জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, কেমন? টিভিতে প্রতিকার হয় না। জয় মাতারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি, আমি কিন্তু কোনো ক্লায়েন্টকে নিজের কাছে ডাকি না বা বলি না এটা হয়েছে ওটা হয়েছে এটা হয়েছে। আমি একদম আগেই বলে দিলাম যে কোথায় কোথায় চাকরি হতে পারে। কি কি বললাম? বলেছি পুলিশে, বলেছি রেলে, বলেছি আর আদালতে বলেছি, অ্যাডভোকেট বা আদালতে যারা ক্লার্ক থাকেন এইসব কাজ। তা সেই জাতকের যে সম্পর্কিত ব্যক্তি তিনি আগে থেকেই বলে দিলেন যে রেলের চাকরির চেষ্টা করছে, তার সঙ্গে স্কুলের তো কাজ হবেই না, রেলের কাজ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আটকে যাবে ফাইনাল জায়গায় গিয়ে। কেন না, যে গ্রহের মহাদশা চলছে সেই গ্রহ নিচস্থ অবস্থার ফল দিচ্ছে, ফলে নিচস্থ গ্রহের মহাদশাতে স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ একে বাঁচাতে পারবে না, স্বয়ং গ্রহরাজও পারবেন না। সুতরাং এই জায়গায় প্রতিকারের প্রয়োজন আছে। প্রয়োজন আমার কাছে আসার দরকার নেই, আমি বলে দিলাম যে কি প্রতিকার প্রয়োজন এবং কেন প্রতিকার করতে হবে, সেটা যাকে পছন্দ তার সঙ্গে যোগাযোগ করবেন। আসছি লোকনাথ বাবার যে পর্বে ছিলাম, সেদিন ভক্তদের ওপর লোকনাথ বাবার অজস্র কৃপা বর্ষণ করতেন এবং আশ্রমে একদিন উৎসবের দিন প্রচুর নরনারীর সমাগম হয়েছিল। পূর্ণানন্দ নামে পশ্চিম দেশীয় এক ভক্ত বারদির আশ্রমে আসেন। পূর্ণানন্দ সুযোগ মতো রন্ধনরতা গোয়ালিনী মার সঙ্গে রঙ্গরস নিয়ে কথাবার্তা বলতে থাকে। অর্থাৎ পূর্ণানন্দ এসে সেখানে কিছুদিন ছিল এবং গোয়ালিনী মা যেহেতু বয়সটা কমেছে, সে তো জানে না অরিজিনাল তার বয়স কত, সেই জন্য তার সঙ্গে একটু রঙ্গরস হাসি মজা কথা রান্নার ঘরে গিয়ে করত সেই পূর্ণানন্দ ব্রহ্মচারী। দূরে নিজ কুটুরে অভ্যন্তরে লোকনাথ বাবা তখন ধ্যান যোগে এইসব ঘটনা দেখতে পান এবং তিনি পূর্ণানন্দকে ডেকে পাঠান। পূর্ণানন্দকে বাবা জিজ্ঞেস করলেন, বলো তো দেখি পূর্ণানন্দ, স্ত্রী ও পুরুষ একসঙ্গে থাকলে কে আগে টলে? প্রশ্নটা কিন্তু খুব গভীর। স্ত্রী এবং পুরুষ যদি একসঙ্গে থাকে তাহলে কে আগে টলে? এটা থেকে কিন্তু মানুষের, আমার ভক্তবৃন্দ যারা টিভির অনুষ্ঠান দেখছেন লোকনাথ বাবার ব্রহ্মচারী পর্ব, তাদের কিন্তু এই জায়গা থেকে একটু সচেতন হওয়া উচিত। ভক্তটি একেবারে নিরুত্তর। ব্রহ্মচারী বাবা এবার দৃঢ় স্বরে বললেন, স্ত্রী আধার বলে আগে টলে না, পুরুষই টলে, এখন থেকে সতর্ক হয়ে যাও। অর্থাৎ বাবা বুঝে দিলেন স্ত্রী এবং পুরুষের মধ্যে পুরুষের চিত্ত আগে টলে, ফলে পুরুষদের যদি মানে নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে সেক্ষেত্রে মহৎ কোনো কার্য সফল পাবে না বা হতে পারবে না। আমি কলার বন্ধুকে দেখিনি। জয় মাতারা। জয় মাতারা স্যার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ডাক্তারকে বলছি, আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, কি নাম ভাইয়ের? আমার ভাইয়ের নাম হচ্ছে সুমন দাস। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 21/10/97। টাইম? টাইম হচ্ছে 2:25 PM দুপুরবেলা। জন্মস্থান কি চাকদা? ডাক্তার হ্যাঁ। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ মঙ্গলবার। মঙ্গলবার জন্মবার, ঠিক আছে। এখানে কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। 1997 সালে জন্ম, মানে হচ্ছে 3, আর ওখানে এখানে বয়স হচ্ছে 27 বছর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। একটু আগে আপনি কার নিয়ে ফোন করেছিলেন? একটু আগে তো একজনের জন্ম তারিখ নিয়ে কথা বলছিলেন।
হ্যালো, হ্যাঁ বলুন। একটু আগে তো আপনি ফোন করেছিলেন তো? না না না, ফোন করুন। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আপনার, বলুন। এই ভাইয়ের বিয়ে সম্বন্ধে, মানে বিয়েটা কবে হবে বা কেমন হবে এই জানার জন্য। আচ্ছা, ভাইয়ের বিয়ে কিরকম হবে, কবে হবে, এটা জানার জন্য। ভাই কি করে? ভাই এখন একটা মানে দোকানে কাজ করে, মানে মাংসের ব্যবসা আছে, ওর একটা মাংসের দোকানে কাজ করে। মাংসের দোকানে কাজ করে, মানে ও কর্মচারী, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মাংসের দোকান, পাঠা না মুরগি? মুরগি মুরগি। মুরগির দোকান। নিজের নয়, অন্যের দোকানে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ও একটা মানে ব্যবসা করতে চাইছে, এটা হবে কিনা। বুঝতে পেরেছি। ভাইয়ের নাম কি বললেন? সুমন দাস। সুমন দাস। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অভিজিৎ দাস। অভিজিৎ দাস, ভেরি গুড। এখন প্রশ্ন ছিল আপনার ভাইয়ের বিয়ে নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সপ্তম ভাবে রাহু অবস্থান করছে, লগ্নে কেতু, দ্বিতীয় ভাবে শনি বক্রী অবস্থায় আছে এবং দ্বাদশে বৃহস্পতি নিচস্থ অবস্থায় আছে। বিবাহিত জীবন বা শ্বশুর বাড়ি নিয়ে একটা সমস্যা থেকে যাবে। নবম ভাবে রবি বুধ একত্রিত ভাবে ভাগ্যস্থানটা একটু ড্যামেজ করলো ওই জায়গাটায়, কারণ সপ্তমপতি নিচস্থ হয়ে বুধ যুক্ত অবস্থায় এবং দশম ভাবে মঙ্গল শুক্র একত্রিত ভাবে রয়েছে, সেটা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। ফলে এক্ষেত্রে বলা যায় যে বিবাহিত জীবন খুব একটা সুখকর নয়। বর্তমানে শনির মহাদশা, সেটা 2023 সাল থেকে শুরু হয়েছে। এই 2023 সাল থেকে বিবাহের যোগ শুরু হয়ে গেছে, যখন ইচ্ছে বিবাহ করতে পারে। 2023 থেকে 2026-এর মধ্যে একটা বিবাহ যোগ চলবে ভাইয়ের, ঠিক আছে? আচ্ছা, আর মাংসের ব্যবসাটা কি চালু করতে পারবে? মাংসের ব্যবসা কি করতে চাইছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, করুক, অসুবিধা নেই। জয় মাতা দা। আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি। যারা ফোন করতে চাইছেন, গ্লোব টিভির পর্দায় সরাসরি অনুষ্ঠানে ফোন করতে পারেন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে আমাকে মঙ্গল শনি রবিবার দিন পাবেন। এছাড়াও আছে বুধবার দিন ব্যারাকপুর, শুক্রবার হাওড়া ময়দান, প্রতি অমাবস্যায় তারাপীঠ এবং অমাবস্যার আগের দিনও তারাপীঠে থাকি সন্ধ্যাকালীন, এবং আর তারাপীঠের আগের দিন থাকে বর্ধমান চেম্বার। এই যে মানুষের চরিত্র গঠন কিভাবে করতে হবে, সেটা লোকনাথ বাবা তার জীবন কাহিনী তো বটেই, বাণীর মাধ্যমে বুঝিয়েছিলেন। তার একটাই কথা, পুরুষ আর মহিলা একসঙ্গে থাকলে টলে কিন্তু পুরুষই আগে। ফলে নিজেকে সতর্ক হতে হবে। পূর্ণানন্দ কিন্তু সতর্ক হতে পারেনি, তাই তাকে আশ্রম থেকে বিদায় নিতে হয়েছিল। তাহলে বাবার যে বাণী, বাবার যে উপদেশ, সেটা পূর্ণানন্দ প্রত্যাখ্যান করে। ফলে আজকে পূর্ণানন্দ সেই দশা। আরেকটি ঘটনা বলি, এইরকম বারদির আশ্রমে অলৌকিক এক ঘটনার কথা বলি। অনেকে আসতেন রোগ মুক্তি পাওয়ার জন্য বারদির আশ্রমে। ঢাকার প্রসিদ্ধ ধনী জগবন্ধু পোদ্দারের পুত্র কালীচরণ সেদিন ভক্তি ভরে ব্রহ্মচারী বাবাকে দর্শনে এসেছিলেন। এক দুরারোগ্য রোগে তিনি ভুগছিলেন। বাবার কাছে সেই কারণেই তার আগমন। কালীচরণের সঙ্গে উর্দি পরা দারোয়ান ও পরিচারকের দল ছিল। কালীচরণ পোদ্দার একটি বৃহৎ মাটির ভাঁড়ে দুধ এনে বাবার কুঠিরের বারান্দায় রাখলেন। ব্রহ্মচারী কিন্তু হঠাৎ বড়ই ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং ধমক দিয়ে বললেন, না না, তোর দুধ এখানে রাখবি না, তোর দুধ আমি খাবো না, সরিয়ে ফেল। এই কথা কালীচরণকে বাবা বললেন। কি লুকোনো আছে বাবার এই সন্দেশের ভেতর, মানে এই উপদেশের ভেতর? সন্দেশ মানে যে বার্তা, এটা খাওয়ার সন্দেশ না, বার্তা যে দিলেন কালীচরণের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে, কি লুকোনো আছে তার আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি স্যার, আশিস ব্যানার্জি। বলুন। আপনি আমার নমস্কার। ভালো থাকুন। আমার জন্মদিন হচ্ছে 19শে মার্চ 1973। 19শে মার্চ 1973। টাইম হচ্ছে স্যার 4:40 AM। জন্মস্থান দুর্গাপুর, মানে 19/3/1973 ভোর 4:40। সোমবার জন্মবার? হ্যাঁ, সোমবার। একটা কোশ্চেন করবো?
কুম্ভ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। জানেন এটা আপনি? এটা জানি। একটা প্রশ্ন করবো? কোশ্চেন উত্তর দেওয়ার জন্যই তো বসে আছি টিভি স্টুডিওতে, বলুন। বলছি স্যার, আমার এখন বিয়েটা কিছু হয়নি স্যার, এটা কেন হলো স্যার? আর বিয়ে যদি কোনো চান্স আছে কি, আসলে টিকবে কিনা কিছু বলো। আচ্ছা, বিয়ে হয়নি, এতদিন হয়ে গেল, তা বিয়ের জন্য তো মনের ইচ্ছে থাকতে হবে নাকি? মনের ইচ্ছে না থাকলে কি বিয়ে হবে কি? সেটা ঠিক কথা। তবে কুম্ভ লগ্নে বুধ বক্রী অবস্থায় লগ্নস্থ, সঙ্গে শুক্র অবস্থান করছে। পরাশর মুনি, যিনি জ্যোতিষশাস্ত্রে অনেকে তো লিখেছিলেন, তো জ্যোতিষশাস্ত্রের মতে, এটা শাস্ত্রে পরাশর মুনি কিছু সূত্র দিয়েছিলেন। সেই সূত্র অনুযায়ী বলা যায় কুম্ভের ঘরে যদি বুধ শুক্র একত্রিত ভাবে বসে, তাহলে বিবাহিত জীবন এবং বিবাহের পর ভবিষ্যৎ জীবন নিয়ে সমস্যা তৈরি হয়। আপনার লগ্নের ওপর বুধ বক্রী অবস্থায়, সঙ্গে শুক্র, প্রথম ফর্মুলাতেই বিয়ে স্থানটা ড্যামেজ। যদিও বিয়ে হতো, সন্তান হওয়ার জায়গাটা কিন্তু থাকতো না, তাহলে বিবাহের ভবিষ্যৎটা খারাপ হতো। ঠিক আছে? এখন বিয়ে হবে কি হবে না, এইবার আসছি প্রশ্নের উত্তর। ঠিক আছে, বৃহস্পতির মহাদশা চলছে। কুম্ভ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির মহাদশা খুব ভালো, বিবাহের জন্য প্রশস্ত, খুব সুন্দর, খুব ভালো, এবং এই বিবাহের যোগ ভালোভাবেই চলবে 2026 সাল অব্দি। কোনো সমস্যা নেই। আজকে 24, 2 বছর আর আছে। কিন্তু আপনার জন্ম ছক অনুযায়ী বৃহস্পতি গ্রহটি সে নিচস্থ ফল দিচ্ছে, অর্থাৎ কুম্ভ লগ্নে দ্বিতীয় পতি, একাদশপতি বৃহস্পতি সে দ্বাদশ ভাবে কি নিচস্থ হওয়াতে বিবাহটাকে দেরি করালো বা নাও হওয়ার কারণ হতে পারে। এখানে গ্রহগত প্রতিকার দরকার আছে। আর আপনার আয়ুটা কম, একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেককে গাইড করি এবং সহযোগিতা করি, ভয় দেখাই না কাউকে। ভয় দেখানোটা আমার পেশা নয়। অনেক জ্যোতিষী বাবু বলেন কাজ না, আমার কাছে আসে লোকেরা, তাই আমি জানতে পারি, কারণ আমি তো আগে কোনো মূল্য নিই না, মানুষের আগে উপকার করি, তারপর টাকা পয়সা নিই। তো এইভাবে যতদিন মা তারার কৃপায় চলবে ততদিন চালাবো, যতদিন চলবে না তারপর মাই জানেন কিভাবে চলবে। ঘটনা হলো, তারা ফোন করে বলে যে তোর ছবি দিয়ে গেছিস, তোর কাপড় দিয়ে গেছিস, বা তোর মেয়ের ছবি দিয়ে গেছিস, তোর ছেলের ছবি দিয়ে গেছিস, বা কাপড় দিয়ে গেছিস, বা চুল দিয়ে গেছিস, তুই কাজটা না করালে ক্ষতি করে দেবো, টাকাটা দিয়ে যা। এইরকম ভাবে মানুষকে ব্ল্যাকমেল করেন অনেক জ্যোতিষতান্ত্রিকরা রয়েছেন। আমি কাউকে ফোনও করি না। যে লোক কাজ জানবে সেই লোক টাকা তুলে নেবে, কোটি কোটি প্রতি লোকের কাছ থেকে টাকা তুলে নেবে। যে লোক টেকনোলজি জানে, যোগক্রিয়ার টেকনোলজি, অষ্টসিদ্ধি করে, এই যে যোগ বল, যোগক্রিয়া যাকে বলে হঠযোগ, হঠযোগ আয়ত্ত করতে বলে রাজযোগ আয়ত্ত হয়ে যায়। সুতরাং সেই সব বিত্তশালী যাদের কোনোদিন খাওয়া দাওয়া কেন, কোনোদিন কোনো কিছুরই অভাব ছিল না, সেই বিত্তশালীদের কাছে অর্থ চুষে খেয়ে নিতে হয়। নিয়ে আমার যে সমস্ত ভক্তরা আসেন তাদের মধ্যে বিলিয়ে দিই, যাতে মানুষ ভালো থাকে। নিজের কাছে কিছুই রাখি না। সুতরাং আমার কাছে যারা শরণাপন্ন হন, মা তারা শরণাপন্নে যারা আসেন, মা তারা শরণে আসেন, তাদেরকে আমি প্রতারিতও করি না। আর প্রত্যেকটা ব্যক্তি এসে আমার কাছে উপকার পান। এই যে বলি ধারণ ছাড়া প্রতিকার, ধারণ ছাড়া প্রতিকার, হাতে একটা কিছু দিলাম আর বাড়িতে বসিয়ে রাখলাম, তাতে টাকা কামানো হবে, প্রতিকার হবে না। এই ধারণ ছাড়া প্রতিকার যজ্ঞে করতে হয়। কেন? কারণ যজ্ঞে দেখুন যে আহুতি প্রদান হচ্ছে, তার সাকল্যগুলো এক একটা থাকে। এই অদৃশ্য শক্তি, সে হাই ট্রান্সফার এনার্জি, তাকে আত্মাদের আহ্বান করতে হয়। সে আত্মারা সেই যজ্ঞের এই যে দ্রব্য দিয়ে আহুতি হচ্ছে তার গন্ধে সেই স্থানে উপস্থিত হন।
যিনি মা তারার কাছে সরাসরি ভক্তের বার্তা প্রেরণ করবেন। তারা মায়ের অত সময় নেই যে তিনি সরাসরি নেমে আসবেন। তাহলে মা তারার যে চর আছে সেই চরের মাধ্যমে মায়ের কাছে খবর যায় এবং এই যজ্ঞেতে সাকল্য প্রয়োগে তাদেরকে আহ্বান করতে হয়। আর যে ব্যক্তির সমস্যা, ছেলেকে কিছু পড়ানো যাবে না, মেয়েকে কিছু পড়ানো যাবে না, তাদের এই ধারণ ছাড়া প্রতিকার আমি যজ্ঞতে করি এবং এই তাদের ছবি এবং নাম দিয়ে যে ক্রিয়া করি, হাতে দেখতে পাচ্ছেন আমার ছবি, তাতে 100% প্রত্যেকটা ব্যক্তি ফল পেয়েছে, একজনও প্রতারিত হননি। আর মা তারার কৃপায় আগামী দিনও কেউ প্রতারিত হবেন না। আমার জ্যোতিষ গণনা এতখানি পারফেক্ট, এতখানি নির্ভুল যে ড্যামেজটা কোন জায়গায় হয় আমি ধরতে পারি এবং প্রতিকারটা আমার সঠিক জায়গায় হয়। যার জন্য আমি বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে, গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার, যেটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত। জ্যোতিষ বিচার আমার একটা দক্ষতা, তার সাথে মায়াংতন্ত্রের গুণ, 100% মানুষ সমস্যা মুক্ত হন। আর মেটাল ট্যাবলেটের একটা আলাদা শক্তি আছে যেটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা থেকে মুক্ত হন। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মালদা থেকে বিশ্বজিৎ, বলো কি বলবে, বলো। 12/4/1996। টাইম বলো বাবা। রাত্রি 12টা 15। জন্মস্থান কোথায়? মালদা। তুমি আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছো নাকি আগে দেখেছো? আচ্ছা, শুক্রবার জন্মবার। বলো প্রশ্ন কি? মানে আমি 1 বছর থেকে বসে আছি, মানে কাজকর্ম হচ্ছে না, চাকরি চলে গেছে আর কি। কি চাকরি করতে? একটা প্রতিষ্ঠানে ছিলাম আর কি, মানে হিসাবপত্র রাখার। আচ্ছা, ধনু লগ্ন মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি, শনি 7.5 বর্তমান চলছে। শনি 7.5 থাকার জন্য চাকরিটা চলে গেছে বাবা। রাশি সাপেক্ষে শনি 3য় ভাবে এবং লগ্ন সাপেক্ষে 4র্থ ভাবের থেকে 10ম ভাবে দৃষ্টি প্রদান করছে। 10ম ভাবে রাহু থাকাতে একাধিক কর্ম পরিবর্তন তোমার জীবনে রয়েছে। কর্মের স্থায়িত্ব তো আসবে না কোনোদিনই। এখানে কিছু গ্রহগত ডিস্টারবেন্স আছে তো, এবং শত্রু দ্বারা একটা ক্ষতি করা আছে বাবা। এই শত্রু দ্বারা ক্ষতি মানে 2025-এর বৈশাখ মাস অব্দি কোনো চাকরি পাবে না তুমি, এবং মারাত্মক একটা দুর্ঘটনা তোমার এর মধ্যে ঘটতে পারে এই বৈশাখ মাসের মধ্যে, 2025 সালে এপ্রিল মে পর্যন্ত। ঠিক আছে, একটু সাবধানে থেকো, কারণ একটা শত্রু ক্ষতি আছে যেটা তোমার হরোস্কোপ দেখে দেখতে পাচ্ছি। এটা বান চালানোর কাজ একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমার দুর্ঘটনা হতে পারে তাতে। তার মধ্যে একটি দুর্ঘটনা তো চাকরি যাওয়া, তাই তো? একটু সাবধানে ভাবে থেকো, কেমন? সময়টা ভালো না একদম। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে চলছে 7.5। জয় মা তারা। প্রত্যেকটা ব্যক্তিকে আমি সহযোগিতা করি, যারা ফোন করতে চাইছেন করতে পারেন। আর সময় নেই, টিভির অনুষ্ঠান শেষ করতে হবে। তো দুরারোগ্য ব্যাধি, সেই কালীচরণকে কি উপদেশ দিয়েছিলেন, কিভাবে তার ব্যাধি সারালেন, সেই সব পর্ব আজকে আর শেষ করা যাবে না, আগামী দিনে আসবো। আর আমি 2024 সালের মধ্যেই চেষ্টা করছি লোকনাথ ব্রহ্মচারী পর্ব আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে। সেখানে মঙ্গল শনি রবিবার পাবেন, প্রতি বুধবার ব্যারাকপুর এবং শুক্রবার দিন হাওড়া ময়দান। অমাবস্যার আগের দিন সকালে পাবেন বর্ধমানে, অমাবস্যার আগের দিন সন্ধ্যেবেলা তারাপীঠে এবং অমাবস্যার দিন সকালবেলা তারাপীঠে পাবেন। আর অমাবস্যার মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে। আমার নিজস্ব গৃহ মন্দির শ্যামবাজার আরজিকর হসপিটাল কলকাতা স্টেশনের কাছে। সেখানে পূর্ণিমা ছাড়াও বিশেষ বিশেষ তিথিযোগে সেখানে হোমযজ্ঞ করেন। সব ব্যক্তি তারাপীঠ যেতে পারেন না, ফলে তাদের জন্য আমি আমার গৃহতে যজ্ঞের আয়োজন করি, যাতে প্রত্যেকে ভালো থাকতে পারেন। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। মানুষকে সমস্যা মুক্ত করব, এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। যার জন্য আমি আগে মানুষকে সমস্যা মুক্ত করি, যার জন্য আগে কারোর কাছে কোনো পয়সা করি নিই না আমি। মানুষ আগে সমস্যা মুক্ত হবেন, তারপর অতি অবশ্যই আমি মূল্য নেব। প্রতারিত আমি কাউকেই করি না, কারণ আজকের দিনের মানুষ যারা আমার ভক্ত, যারা মা তারার ভক্ত, যারা আমার অনুষ্ঠান থেকে আমার কাছে আসবেন, তারা উপকার পান, এটাই আমি চাই।
তাদেরকে নিজের ক্লায়েন্টকে, নিজের ভক্তকে মুরগি করে টাকা নেওয়ার যুগ চলে গেছে। নিজের ভক্তের মঙ্গল কামনা করতে হবে, তবেই একজন ভালো মানুষ হতে পারবেন। আর ভালো মানুষ হলে তবেই ভালো জ্যোতিষী হওয়া যায়, তবেই ভালো তান্ত্রিক এবং সাধক হওয়া যায়। অনুষ্ঠান শেষ করতে হবে, কন্ট্রোল রুম থেকে নির্দেশ আছে, আমার টাইমটা শেষ হয়ে গেছে। প্রত্যেকটা ব্যক্তিকে কোনো না কোনো সময় যেতে হবে, নিশ্চয়ই, এটা স্থির। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন পর্বে লোকনাথ ব্রহ্মচারী এপিসোড এই 2024-এই আমি শেষ করে দেবো আপনাদের সামনে। তো গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 চোখ রাখবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।